হ্যাঁ ঠিক আছে, এদের জুটিটা চলছে কারণ আমরা দীর্ঘদিন দেখে এসেছি যে জিৎ কোয়েল জুটি, দেব শুভশ্রী জুটি, হ্যাঁ, এবং তাদের জুটি যখন ওয়ার্ক করেছে পর 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 তারাই ছবি করছে। হ্যাঁ, তো আমার মনে হয় যখন একটা জুটি মানুষের পছন্দ হয় সেটা যতটা ইউজ করে নেওয়া যায় ততটাই ভালো। জুটি ছাড়া কাজ করবো না, তাহলে হয়তো দেখে যে ওকেও দেখা যাচ্ছে না, আমাকে আর দেখা যাচ্ছে না। লুৎফান্নিসার চরিত্রটা আমি প্লে করছি এবং সেটাও একটা বিশাল দায়িত্ব আমার, ওরকম একটা চরিত্র প্রথমবার থিয়েটারে এসেই করা। তো সেই চ্যালেঞ্জটা আমার কাছে আরো বেশি, আমি চেষ্টা করছি যতটা সম্ভব করা যায়। হচ্ছে এটা তুই পারবি, তো সেই বিশ্বাসটা আছে ডেফিনেটলি। এবং না, সেটা সুস্মিতা জাস্টিফাইও করে, বলে লাভ নেই, এবং খুব হার্ড ওয়ার্কও করছে। তবে কি বলতো, এটা এই স্টেজের থাকতে থাকতেই না স্টেজের সঙ্গে একাত্ম হওয়া যায়। সোশ্যাল মিডিয়ার সেরা বিতর্কিত জুটি যদি বলি তাহলে এই জুটিকে আমরা দেখতেই পাবো। নতুন বছরে নতুন কাজ কি কি হচ্ছে একটু শুনি। না, কোনো বিতর্ক নেই, বিতর্কিত জুটি, বিতর্ক নেই আমাদেরকে নিয়ে কোনো। হ্যাঁ, হ্যাঁ, প্রিয় বলতে পারো, হ্যাঁ, ভালোবাসার বলতে পারো, ভালোবাসা জুটি, ভালোবাসার জুটি বলতে পারো। নতুন বছরে নতুন কাজ বলতে আমাদের নতুন নাটক যেটা মঞ্চস্থ হতে চলেছে 17ই জানুয়ারি সন্ধ্যে 6:30টায় জিডি বিড়লা সভাঘরে। সিরাজ এবং নাটকের নাম, এবং এটাকে বলে যে সারা বছরের পড়াশোনা করা হয়ে গেছে, ও আচ্ছা, এবার পরীক্ষা দেওয়ার পালা। হ্যাঁ, তো আজকে আমরা সারাদিন মোটামুটি স্টেজ রিহার্সাল করলাম, আগামীকালও স্টেজ রিহার্সাল আছে লাইট নিয়ে, মেকআপ নিয়ে, এবং তারপরের দিন শো। তো এবার বাকিটা তো দর্শকদের হাতে, মানে এখন মানে আর মানে নতুন, হ্যাঁ, নতুন করে তৈরি করার কিছু নেই, যেটা তৈরি করেছি সেটা মানুষের কাছে প্রেজেন্ট করার অপেক্ষা। তবে এটা নিয়ে আমরা ভীষণই কি বলবো, এক্সাইটেড হয়ে রয়েছি, আবার নার্ভাসও হয়ে রয়েছি, কারণ সিরাজের মতন একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টারকে স্টেজে প্লে করা খুবই কঠিন কাজ। এবং যদি আমরা একটু ভেবে দেখি যে এইসব ক্যারেক্টার যেগুলো আমরা স্টেজে প্লে করছি বা যেগুলো প্রেজেন্ট করছি সবাই কিন্তু রিয়েল লাইফ ক্যারেক্টার। সত্যিকারের সিরাজ ছিলেন, সত্যিকারের ঘসিটি বেগম ছিলেন, সত্যিকারের আজমিনিস্তা বেগম ছিলেন যিনি মানুষের মাংস খেতেন। তো এইসব ক্যারেক্টার রিয়েল ভাবলে, এবং মানে যারা যারা মুর্শিদাবাদ গেছেন তারা হয়তো তাদের সমাধি দেখে এসছেন ওখানে। এবং বিভিন্ন জায়গায় তাদের মানে এই যে রিয়েল লাইফ ক্যারেক্টার গুলো, তাদের যে এই লার্জার দ্যান লাইফ প্রজেকশন, হ্যাঁ, সেইটাকে স্টেজে তুলে ধরা, তাদের সেই চরিত্রটাকে জাস্টিফাই করা, এটাই আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এবং সিরাজকে নিয়ে স্টেজে কাজ খুব একটা বেশি হয়নি, হ্যাঁ, এবং যে কটা হয়েছে সেগুলো খুব পলিটিক্যাল ড্রামা। এই ক্ষেত্রে আমাদের যে নাটকে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে যে সিরাজের মনটা অনেকটা ধরার চেষ্টা করা হয়েছে এখানে। তার সঙ্গে তার মায়ের সম্পর্ক, তার বউয়ের সঙ্গে তার সম্পর্ক, ঘসিটি বেগমের সঙ্গে তার সম্পর্ক, এইগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, গল্পের বিস্তারিত আমরা আরো যাচ্ছি, তার আগে জিজ্ঞেস করি 2025 মানুষ দেখে নিয়েছে তোমাদের কাজ, 2026-এর থিয়েটারে কেন একটু তোমার থেকে আগে শুনি, প্রথমবার যেহেতু তোমার থিয়েটার। প্রথমবার থিয়েটার কথা শেষ হওয়ার মানে বেশ মাঝে মধ্যেই বলতো যে থিয়েটারে ফিরতে হবে, থিয়েটার করেই আমার যেহেতু প্রথম, মানে সেখান থেকে যে আরো অনেক কিছু আমি শিখতে পারবো, প্রচুর শেখা বাকি, এখান থিয়েটারে আসলে অনেকটা শিখতে পারবো, সেই জন্য আর কি একটা প্ল্যানিং করা যে কিভাবে থিয়েটার করব, কাদের সঙ্গে করব, কি গল্প নিয়ে করব। তারপরে যখন কথা শেষ হওয়ার পর যে গ্যাপটা পেলাম তখনই সব হয়ে গেল, নিতেশ দা, নন্দিনী দি, অবন্তী দি, আমরা সবটা হয়ে গেল, দি তারপরে থিয়েটারে আসা। এবং যে চ্যালেঞ্জের কথাটা বললো সেই চ্যালেঞ্জটা আমার ক্ষেত্রে আরো বড়, বেগম লুৎফান্নিসার চরিত্রটা আমি প্লে করছি এবং সেটাও একটা বিশাল দায়িত্ব আমার, ওরকম একটা চরিত্র প্রথমবার থিয়েটারে এসেই করা। তো সেই চ্যালেঞ্জটা আমার কাছে আরো বেশি, আমি চেষ্টা করছি যতটা সম্ভব করা যায়। এবং আমার মনে হয় চ্যালেঞ্জের থেকেও বেশি থ্রিল, জানো তো, মানে একজন অ্যাক্টরের কাছে থিয়েটারে পারফর্ম করার, তুমি যদি ভালো পারফর্ম করো সঙ্গে সঙ্গে তার রেজাল্ট পাবে, হাততালি করতে শুরু করবে। যদি পারফর্ম ভালো না করো তুমি দেখতে পাবে যে গুঞ্জন শুরু হয়ে গেছে, কেউ ফোনের আলো জ্বলে উঠছে মাঝে মাঝে এখান থেকে ওখান থেকে, যদি সংলাপ শুনতে না পাওয়া যায় পিছন থেকে দুম করে লাউডার খেয়ে গেলে পরে ভীষণ একটা নার্ভাস হয়ে যাবে তখন। তো এইটা না মানে ইনস্ট্যান্ট রেজাল্টের মতো আর কি, মানে ফলে ওইটা একটা ভীষণ থ্রিল থাকে যে থিয়েটারে কাজ করার একটা বিশাল থ্রিল। এবং কি বলতো, অনেক সময় যেটা হয় যে ঠিক যেমন ফুটবল মাঠে কোচ প্রচুর প্র্যাকটিস করে, প্রচুর শেখায় যে এরকম ভাবে ডজ করতে হবে, এরকম বল রিসিভ করতে হবে, এইটা প্ল্যানিং, তারপর মাঠে গিয়ে কিন্তু 11 জন প্লেয়ার খেলবে। থিয়েটারেও তাই, হ্যাঁ, সিনেমা বা সিরিয়ালের ক্ষেত্রে কি হয়, কাট 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 এরকম চাই, ওরকম করো, যেরকম বললাম ওরকম করো। থিয়েটারে একবার করে শিখে উঠে গেলাম, এইবার ওই ফ্লোতে যদি তোমার সেই মুহূর্তে একটা ইমোশনটা অন্যরকম প্লে করে তখন কিন্তু সেটা কনফিডেন্টলি করতে হবে। তখন যদি মনে করি যে না, যেটা মুখস্থ করে এসেছি আমি সেটা বলবো, বা আমাকে যেটা শিখিয়ে দেওয়া হয়েছে আমি সেটাই বলবো, এটা ওর ক্ষেত্রে এখনই প্রযোজ্য নয় হয়তো। বাট আমাদের অনেক সময় এরকম হয়েছে যে থিয়েটার করতে যখন রিহার্সাল করছি তখন একটা মুড তৈরি হচ্ছে, কিন্তু যেই মুহূর্তে আমরা ওই ফ্লোটাতে রয়েছি সেই মুহূর্তে আবেগটা হয়তো একটু বেড়ে যাচ্ছে, বা সেই মুহূর্তে অতটা হয়তো আবেগ আসছে না, মানে কান্না আসছে না, বা অতটা আবেগ তাড়িত হয়ে পড়ছি না আমরা, তো তখন নিজেকে আবার কন্ট্রোল করে সংলাপটা অন্যরকম ভাবে তৈরি হচ্ছে, ওই ডাইনামিক্সটা তখন চেঞ্জ হতে থাকে, অন দ্য স্পট চেঞ্জ হতে থাকে। তার একটা খুব আলাদা মজা রয়েছে আর কি, সেটা খুব ভালোভাবে করতে পারলে খুব ভালো, না হলে আবার সেটা ব্যাকফায়ারও করতে পারে আর কি। একদমই তাই, একদমই তাই। আচ্ছা, গল্পের যেহেতু যে আমি এতক্ষণ ধরে তোমাদের সাথে থিয়েটারে ছিলাম, অনেকদিন ধরে তোমাদের সাথে
পুরো বিষয়টা দেখছি যে কিরকম খেটে, কিরকম রাতের পর রাত তোমরা খেটে কাজ করে। সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে যে তোমার থেকে আগে জিজ্ঞেস করি, আহ, মানে আমরা কি বলবো, সিনেমা বলো বা সিনেমা বাদ দাও, আমরা ছোট পর্দা বলো, সেখানে থিয়েটার, ছোট পর্দার পাশে এই ডায়লগটা খেয়েছিল, এখানে কিন্তু সেই জায়গাটা নেই, পুরোটা কিন্তু মুখস্থ করতে হচ্ছে। সব থেকে বড় জিনিস কতটা চাপ লাগছে, আর কতটা তার থেকে বড় বেশি কথা থেকে একটা মানুষ পাশে হেল্প করে যাচ্ছে, এখনো সেই তাকে তুমি দেখি এরকম ভাবে তাকিয়ে থাকো, ব্যাপারগুলো শোনো, কতটা নিজে নাও, কিভাবে নাও, একটু বিষয়টা যদি আমি অবজার্ভ করি, আমি কথা হুম। শুন, আমি ভীষণ ভালো লিসনার। একদম আমি কথা শুনি, সবার কথাই শুনি মন দিয়ে। অবন্তী ও তো আছে, অবন্তী দিও ভীষণ ভাবে গাইড করছে, আমাদের বাকি যারা রয়েছেন বিপ্লব দা, সেজুতি দি, অর্পিতা দি, সবাই ভীষণ গাইড করছে। যেহেতু আমার প্রথম থিয়েটার, জিনিসগুলো বুঝতে আমার একটু সময় লেগেছে, প্রথম প্রথম এখনো লাগছে। মুখস্থ ব্যাপারটা হচ্ছে, প্রথম দিন তো স্ক্রিপ্ট দেখি 2-3 পাতা করে সংলাপ হয়েছে, কি করবো স্টেজে ভুলে গেলে কে বলে দেবে। তো সেটাই, সেজন্য খুব ভালো করে চেষ্টা করছি মুখস্থ করার, খানিকটা করতেও পেরেছি। তো এখানে ভুলে গেলে ওই যে কোনো এনজি শট নেই, ওয়ান টেক ওকে করতেই হবে, কোনো ভুল করার জায়গা না, নেই। তবে এটাও বলা দরকার যে আমাদের ডিরেক্টর অবন্তিদি ওকে নিয়ে ভীষণই কনফিডেন্ট, এতটা কনফিডেন্ট আমাকে নিয়েও নয় যে সংলাপও ভুলবে না। কারণ ওকে মানে আগামীকাল পরশুদিন শো আমাদের, হুম। আজকেও একটা নতুন এক পাতা নতুন সংলাপ দেওয়া হয়েছে ওকে। তো হচ্ছে এইটা তুই পারবি। তো সেই বিশ্বাসটা আছে ডেফিনেটলি, এবং না সেটা সুস্মিতা জাস্টিফাইও করে, বলে লাভ নেই, এবং খুব হার্ডওয়ার্কও করছে। তবে কি বলতো, এইটা এই স্টেজের থাকতে থাকতেই না স্টেজের সঙ্গে একাত্ম হওয়া যায়। হ্যাঁ, মানে এইখানে আজকেও এতদিন তো আমরা ধরো একাডেমিতে রিহার্সাল করেছি, আজকে এখানে এসে বসে এত বড় থিয়েটার, এইবার এই মঞ্চে দাঁড়িয়ে একাডেমি থেকে অডিয়েন্সের যা ডিস্টেন্স আর এখান থেকে অডিয়েন্সের যা ডিস্টেন্স, তার হিউজ ডিফারেন্স। আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে আমার কথা শোনা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে, আমি সবাইকে জিজ্ঞেস করছি আমার কথা শোনা যাচ্ছে। তো যাই হোক, সেটাই এই বিভিন্ন টেকনিক্যালিটিস গুলো তো রয়েছে, কিন্তু তাছাড়াও যেটা হচ্ছে যে এই ধরনের একটা গল্প অবন্তিদি নিজে লিখেছেন নাটকটা। হ্যাঁ, সুতরাং প্রচুর রিসার্চ করেই লেখা, ইনফরমেশন গুলো যেগুলো আছে সেগুলো খুব মানে সঠিক ইনফরমেশন, এবং তাছাড়াও যে ভিজুয়াল গুলো তৈরি হচ্ছে, সেই ভিজুয়াল গুলো এত স্ট্রং একটা মেসেজ দেয়। হ্যাঁ, কোথাও একটা মানে আমরা সিরাজকে তো আমরা সেই মিউজিয়াম ড্রামা হিসেবে করছি না যে ভীষণ পিরিয়ড ড্রামা, একটা পিরিয়ড প্লে হচ্ছে, কিন্তু সিরাজের পুরো ড্রামাটাই যেটা তৈরি হচ্ছে সেটা ভেরি কন্টেম্পোরারি ইয়েট ভেরি পাওয়ারফুল। আচ্ছা, দর্শক তো দেখতেই পাবে 17 তারিখে কোথায় হচ্ছে, সেটা আমরা জেনে নেবো। কিন্তু তার আগে একটা যেটা মেন দুটো জিনিস আমি জিজ্ঞেস করিনি, সেটা হচ্ছে যে দর্শক যেহেতু তোমাকে জুটি হিসাবে জানে, জুটি হিসাবে টিকে থাকাটা কতটা দরকার একজন, মানে আমি যদি পার্ট টু পার্ট ধরি, আমি যদি তোমাকে আলাদা নিই, তোমার একটা আলাদা ভিউয়ার্স আছে, ওর একটা আলাদা ভিউয়ার্স আছে, কিন্তু যখন জুটি হয়ে যায় তখন একটা আলাদা ব্যাপার থাকে। এই জিনিসটা সত্যি কি তোমরা নিজেরা চাও মেনটেন করতে, বা করতে মানে করার জন্য মানে করছো অলরেডি, সেই জিনিসটা কি তোমরা ধরে রাখো? না দেখো, আমার আমার বক্তব্য হচ্ছে যে জুটি ব্যাপারটা না, এটা আমাদের পক্ষে সাস্টেন করাটা, আমাদের যতই চাই না কেন সাস্টেন করাটা আমাদের হাতে নয়, কিন্তু এইটা কিন্তু প্রডিউসারদেরকে বা চ্যানেলকে বা ডিরেক্টরকে ভাবতে হবে যে হ্যাঁ ঠিক আছে, এদের জুটিটা চলছে। কারণ আমরা দীর্ঘদিন দেখে এসেছি যে জিৎ কোয়েল জুটি, দেব শুভশ্রী জুটি, হ্যাঁ, এবং তাদের জুটি যখন ওয়ার্ক করেছে পর 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 তারাই ছবি করছে। হ্যাঁ, তো আমার মনে হয় যখন একটা জুটি মানুষের পছন্দ হয়, সেটা যতটা ইউজ করে নেওয়া যায় ততটাই ভালো। মানে আমরা এখনো দেখি যে দেব শুভশ্রীর ছবি একসঙ্গে আসলে পরে এখনো কি ক্রেজ তার তৈরি হয়, তাই না? তো জুটি হিসেবে যখন মানুষ একটা কাপলকে পছন্দ করছে, দুজন অ্যাক্টরকে পছন্দ করছে, তখন আমার মনে হয় যে সেটাকে যতটা ইউজ করতে পারা যায় ততটাই ভালো। এবার সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমার প্রডিউসার ডিরেক্টর চ্যানেলের উপর। আমি আবার যেরকম বললাম, এটা তো আমাদের হাতে নয় যে আমরা জুটি ছাড়া কাজ করবো না, তাহলে হয়তো দেখে যে ওকেও দেখা যাচ্ছে না, আমাকে আবার দেখা যাচ্ছে না। হ্যাঁ, সুস্মিতা তোমার? হ্যাঁ সেটাই। আর জুটিটা না, এটা মানে হয়ে যায় আলাদা এফোর্ট দেওয়ার কথাটা, যে এইটা করলে আচ্ছা আমাদের সবাই পছন্দ করবে, তাহলে এইটার মানে হয় না, এটা এটা হয়ে যায়, এবং দর্শকদের ভালোবাসায় জুটি তৈরি হয়। এবং শুধু দর্শকদের ভালোবাসায় নয়, আমার আবারও মনে হয় যে দুজন অভিনেতার রসায়নটা, তাদের বন্ডিংটা, তাদের ওয়েভলেন্থটা যদি ম্যাচ করে যায়, সেটা তো হ্যাঁ, আছে। সেই ক্ষেত্রে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায়, এবং সেইটাই সামওয়্যার স্ক্রিনে রিফ্লেক্ট করে আমার মনে হয়। স্ক্রিন হোক, স্টেজ হোক, এখানেও আমাদের যে দৃশ্যগুলো রোমান্টিক দৃশ্য যেগুলো রয়েছে, সেগুলোতেও মানুষের মনে হচ্ছে যে হ্যাঁ বাহ কি সুন্দর লাগছে, ব্যাপারটা মানে মনকে ছুঁয়ে যাচ্ছে। তো সেইটা তৈরি হয় আমার মনে হয় দুজন অ্যাক্টরের ওয়েভলেন্থের উপর। এটা করে চাপিয়ে দেওয়া, হ্যাঁ, মানে জুটি বানাবো বলে জোর করে সেটা হয় না। ঠিক ঠিক ঠিক, একদমই তাই। শেষের দিকে যাব, কবে আসছে, কখন কি হচ্ছে, এবং সবথেকে যেটা শুনলাম সিরাজ এবং তারপরে কি আমরা জানি না, এবং কি একটু যদি দর্শকের ক্লু দেওয়া যায়। সিরাজ এবং তার জীবনের 3 গুরুত্বপূর্ণ নারীর সঙ্গে তার সম্পর্ক, এবং অবভিয়াসলি মির্জাফরের বিশ্বাসঘাতকতা। হ্যাঁ, এইটা নিয়েই নাটকটা, এবং খুব সুন্দরভাবে মির্জাফরের এখানে চরিত্রে বিপ্লব বন্দ্যোপাধ্যায় অভিনয় করছেন। বিপ্লব দা ভীষণই সিনিয়র একজন থিয়েটার অ্যাক্টর, আমাদের ইন্ডাস্ট্রির খুবই পরিচিত মুখ, এবং বিপ্লব দা যেভাবে মির্জাফরকে প্রেজেন্ট করছেন, ইন দ্য সেন্স যে মির্জাফরের বিশ্বাসঘাতক বলে তো ইতিহাস দাগিয়ে দিয়েছে তাকে, কিন্তু তার বিশ্বাসঘাতকতার পিছনে কারণ কি, তার তার কি লজিক ছিল যে হ্যাঁ সে বিশ্বাসঘাতকতাকে কিভাবে জাস্টিফাই করছে, সেটাও কিন্তু এই নাটকে আমরা দেখতে পাবো। সুতরাং সব মিলিয়ে সিরাজকে নিয়ে যে ধরনের কাজগুলো হয়েছে, সেগুলো থেকে একটু হাটকে আমরা সিরাজের অন্য দিক তুলে ধরার চেষ্টা করছি,
এবং অ্যাট দ্য সেম টাইম সিরিজকে খুব কন্টেম্পোরারি ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি। এবং আরো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটার মধ্যে খুব সাটল একটা কারেন্ট পলিটিক্যাল সিনারিওর একটা কিন্তু আন্ডারলাইন রয়েছে। এটা কোনো ইন্টারভিউতে আমার এখনো মানে বলা হয়ে ওঠেনি, কারণ আমি ভাবছিলাম যে দেখি দর্শকরা এটা দেখে বুঝতে পারে কিনা। কিছু কিছু সংলাপ এত প্রাসঙ্গিক আর এত কন্টেম্পোরারি, আজকের দিনে দাঁড়িয়ে ভীষণভাবেই আর কি সেটাকে মনে হয় যে এই সিচুয়েশনের জন্য ভেবেই বলা হয়েছে সংলাপটা। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় সেই সাটলিটিটা ওই প্লেটার মধ্যে রয়েছে। পলিটিক্যাল প্লে নয়, কিন্তু তা সত্ত্বেও আর্টের যে কোনো ফর্ম অফ আর্ট কিন্তু রিফ্লেকশন অফ সোসাইটি, সেটা কোথাও একটা এই নাটকের মধ্যে আমরা দেখতে পাবো। একদমই তাই। শেষ করবো, শেষ করার আগে দর্শকদের কাছে একটাই জিনিস জিজ্ঞেস করবো, যারা যারা দেখতে চান থিয়েটারে এইটা, তারা কমেন্ট করুন এবং কমেন্ট করে টিকিটের জন্য কোথায় যোগাযোগ করতে হবে একটু আমাকে বলে দাও। আমরা কি 10টা পাস ফ্রিতে দিতে পারি তাদেরকে? 10টা pass? হ্যাঁ, দেখা যাক, যদি সেরকম দেখা তোমরা একটা ভালো কিছু একটা ইয়ে করো যে কোন রকম সিরাজ নিয়ে যদি ইনফ্যাক্ট এই শোতে না হোক, দর্শকরা এসে দেখুক, দেখুক যদি Response ভালো response পায়, ভালো হ্যাঁ। পায়, পরের শোয়ের জন্য আমরা পাসেস দিয়ে দেবো। একদম। তাহলে আমার দায়িত্ব রইলো সেটা। একদম, কথা তো শুনে নিলে, হ্যাঁ। মানে কথার কথা বলছে না, এরকম তো বলছে। হ্যাঁ, সাহেব বলে দিল কিন্তু। একদমই তাই। এবং একদম। 17ই জানুয়ারি আপনারা প্লিজ আসুন 6:30টার সময় জিডি বিড়লা সভাঘরে। ইতিমধ্যে অনলাইনে থার্ড বেলে টিকিট পাওয়া যাচ্ছে। থার্ড বেল থেকে আপনারা টিকিট বুক করুন, কারণ ভালো সিটস গুলো সব ওখান থেকে বুক হয়ে যাচ্ছে। তাছাড়াও আপনারা যদি শো এর আগে মনে করেন যে হ্যাঁ সময় আছে, শোটা দেখতে পারি, চলে আসবেন, আমাদের এখানে কাউন্টারেও টিকিট বিক্রি হবে। আর তাছাড়া এই থার্ড বেলের লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, কমেন্ট বক্সে ক্লিক করে আপনারা টিকিট কেটে নিন প্লিজ। একদমই। থ্যাংক ইউ ভেরি মাচ। এরকমই রিজনাল খবর দেখতে হলে দেখতে থাকুন সিটি টকিজ।